আমি চাই জনসম্মুখে ফাঁসি হোক। সেই ধর্ষণকারীরা যেমন খুনি, যারা আশেপাশে তাকে খোঁচায় কথা বলছে, তাকে মানসিক ট্রমা দিছে, তারাও সমপরিমাণ দোষী, আমি এটা মনে করি। তখন দরজা ভেঙে তারা ঢুকে পরে ফ্যানের সাথে আর কি ঝুলন্ত মরদেহ পায়। গতকাল ওর সাথে আমার নর্মালি আমি ওদের বাসায় গিয়েছিলাম, ওর সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল ওর মার সাথে, এবং ওর সাথে আমি কথা বলতাম ফোনে, মানে আপডেট জাস্ট। আমি জানি যে ওকে কাউন্সিল করার জন্য নিয়ে আসা হয়েছে ঢাকায়। ইনফ্যাক্ট কারা করছে কি তাদের সাথেও আমাদের রেগুলার যোগাযোগ ছিল। তো আমি গতকাল ওর বাসায়, মানে ওর বাসায় আগে থেকে যাওয়ার কথা ছিল, আমাকে অনেকবার যেতে বলেছে, তো আমি সময় করে উঠতে পারিনি, কিন্তু গতকাল আমি সময় বের করে আমি গিয়েছিলাম। 1.5 ঘন্টার মতো ছিলাম, 1-1.5 ঘন্টা এরকম সময়। তো আমি ওর সাথে অনেক গল্প করলাম, মানে ও আসলে তো অনেক চুপচাপ হয়ে গেছে, বাট আমি অনেক আসলে কথা বলছি, গল্প করছি। তো ও ও বলতেছিল যে ও বললো যে ওর পরীক্ষা সামনে। তা আমি বললাম যে পড়াশোনা কিছু করতেছো, দুষ্টুমি করলাম আর কি ওর সাথে, যে পড়াশোনা করতেছো নাকি খালি ফাঁকিবাজি। তখন ও হাসলো, কয় আপু বই আনছি কিন্তু পড়া হয় না। তখন আমি বলছি পড়াশোনা করো। তখন আমি যাওয়ার সময় আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরলো। ও অনেক আপসেট ছিল, তখন আমি ওকে বললাম যে যা হয়েছে বাদ দাও, এখন স্বাভাবিক, আমি আমার জায়গা থেকে তো ওকে বোঝাবোই। আমি বোঝাচ্ছিলাম এটা কোনো বিষয় না, এটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। ওকে তো আমি বলবো না যে এটা অনেক বড় কিছু, আমরা বুঝতেছি এটা অনেক বড় কিছু, বাট ওর ছোট মনে তো এটা বলা যাবে না। তো আমি ওকে ওভাবে বুঝিয়েছি এটা কোনো বিষয় না। ইনফ্যাক্ট ওকে এটাও বলেছি যে অবশ্যই শাস্তি হবে, এতটুকু তুমি শিওর থাকো যে সারা বাংলাদেশ পাশে আছে তোমার। তো তোমার যে যারা আসামি তাদের অবশ্যই শাস্তি হবে, এই কথাটা আমি তখনও বলেছি। তখন ও কান্না করতেছিল, আমাকে ধরেছিল, ও কান্না করতেছিল। আমি ওকে সান্ত্বনা দিলাম, বললাম সামনে পরীক্ষা। ওর মা আবার আমাকে বলতেছিল যে একটু বোঝান, ভালো করে পড়ে না, একটু বোঝান। তা আমি ওনাকে হাসি আমি বললাম যে দেখছো মা কি বলছে, মানে ওনার মাই বলতেছিল, লামিয়ার মাই বলতেছিল, শহীদ জসিম ভাইয়ের ওয়াইফ, যে উনি আমাকে বলতেছিল যে ওর নাকি এসএসসি রেজাল্ট অনেক ভালো। তো সেই তারপর বললো যে এইচএসসি রেজাল্ট ভালো না হলে হবে না। আমি ওকে এটা বলে আসলাম, বুঝে আসলাম। ও আমাকে বললো ঠিক আছে আপু পড়াশোনা করবো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসলাম, যে কোনো সমস্যা আমাকে কল দিবা। এতটুকু শর্ট টাইম আমি বের হয়ে গেলাম। আমি বের হওয়ার আমি স্টুডেন্ট পড়ে, তো আমি স্টুডেন্ট পড়াতে চলে গেলাম। তো এরপরে যা হয়, ওর মা নাকি ওর যে মেজো বোনটা তাকে নিয়ে আর কোলের বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় গেছিল হুজুরের সাথে একটু কথা বলতে। মানে ওর মেজো বোনটা মাদ্রাসায় পড়ে আর কি। তো পরবর্তীতে যেটা হয় যে ওই সময়টা ওকে লামিয়াকে ঘরে রেখে যায় আর কি, বলে তুই পড়তে বয় আমরা আসতেছি। তো মেজো মেয়েটাকে নিয়ে আর ছোট বাচ্চাটাকে নিয়ে চলে যায় মাদ্রাসায়। এসে দেখে যে দরজাটা খোলে না, তখন দরজা ভেঙে তারা ঢুকে পরে ফ্যানের সাথে আর কি ঝুলন্ত মরদেহ পায়। তো অতটুকু শর্ট টাইমে আসলে কি হয়েছে আমার জানা নাই। আমি যখন ছিলাম ও হাসি খুশি ছিল, বা আসলে কি মানে যে ইন টোটাল ডিপ্রেশনে ভুগতেছে বা যে মেন্টালি ট্রমাটাইজড, সে তো আসলে ওভাবে সবসময় প্রকাশ করবে না। আর বুঝাও যায় না অতটা। ওর সাইকোলজিক্যাল মানে সিচুয়েশনটা নাকি খারাপ ছিল, ওর সাইকোলজিস্ট যারা ছিলেন তারাই বলতেছিলেন। কিন্তু ওরা ট্রাই করতেছিল যাতে তাকে মেন্টালি আরো স্ট্রং করা যায়। এটা আসলে যার কষ্ট সেই বুঝবে, আমরা তো আসলে বুঝবো না। আমরা বিষয়টা জাস্ট ফিল করার চেষ্টা করতে পারি, প্রপার ফিল করতে পারি না। ভাই আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আছি, আমি একজন শহীদের বোন। আমি অবশ্যই সব শহীদ পরিবারের সাথে কানেক্ট থাকাটা আমার একটা দায়িত্ব। যাদের সাথে কানেক্টেড হতে পারিনি সেটা আমার ব্যর্থতা, আমার সবার সাথে কানেক্ট হতে হবে। তো আমি তাদের সাথে কানেক্টেড, ওই যে ওই কাহিনীর পর থেকে। আর তারপর হচ্ছে যে গ্রুপটা, যে সংগঠনটা হচ্ছে তাদেরকে মেন্টাল একটা কাউন্সিলিং দিচ্ছিল, তাদের যে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড ভার্সনটা, অর্থাৎ তাদের যে হেড অফিস, সেটার সাথে আমাদের আবার বসার কথা একটা মিটিং পারপাসে, যে আমরা টোটাল সমগ্র বাংলাদেশে আর কি মেন্টাল সাপোর্টটা আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে দিতে চাই আর কি। আমাদের ফাউন্ডেশনে অলরেডি সিস্টেম আছে, আপনি সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারবেন, কিন্তু সেটা তো আর মানে বাংলাদেশ সে জুড়ে হচ্ছে না। তো আমরা এরকম স্টেপ নিতে চাচ্ছিলাম যে আমরা পুরো বাংলাদেশ জুড়ে বিষয়টাকে আর কি বৃদ্ধি করতে চাই বিষয়টাকে। এটা আমাকে ওর মাই বলেছে যে এই কথা বলে ওই কথা বলে এসে একটা উকি মারে, ফিসফিস করে, পয়েন্ট করে কথা বলে। এটা তো বোঝে, সে বোঝে না, সে একটা এইচএসসি ইন্টার একটা শিক্ষার্থী, সে বুঝতেছে না তাকে মেনশন করে কথা বলতেছে। তো এই জিনিসগুলো না আরো বেশি একটা মানুষকে, এমনিতেই সে ডিপ্রেশন, এমনিতেই সে ট্রমাটাইজ, তার সাথে যে খারাপ জিনিসটা হয়েছে এইটা থেকে বের হওয়া এত ইজি না। সেই জায়গায় মানুষ যখন এরকম পয়েন্ট করে কথা বলে, ফিসফিস করে কথা বলে, তখন সেটা আসলে নেওয়ার মতো না। তো ও এটাতে আরো বেশি ট্রমাটাইজ ছিল। ওর মা আমাকে ইনফ্যাক্ট কালকেই বলতেছিল যে ওর ইন্টার পরীক্ষা শেষ হইলে ওরা নাকি অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ ওদের চিনে না, ওর মেয়ের বিষয়টাও কেউ জানে না। তো আপনি এতটুকু লাইনেই বুঝতে পারবেন যে তার ফ্যামিলিটা কিসের ভিতর দিয়ে যাচ্ছিল। ঠিক আছে, আমার মনে হয় কি এটা একটা সিম্পল কথা ভাই। ওই মেয়েটা ছোট বাচ্চা, একটা মেয়ে, তার কনসার্ন ছাড়া তার সাথে খুব খারাপ কিছু হয়েছে।
কিন্তু এটাতে তো তার কোনো দোষ নেই। তাকে কিসের জন্য পয়েন্ট করে কথা বলা হয়, তাকে কিসের জন্য খোঁচায় কথা বলা হয়? আমি অ্যাকচুয়ালি মনে করি সেই ধর্ষণকারীরা যেমন খুনি, যারা আশেপাশে তাকে খোঁচায় কথা বলছে, তাকে মানসিক ট্রমা দিছে, তাকে সাপোর্ট না দিয়ে উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, তার গায়ে খারাপ তকমা লাগাইছে, তাকে নোংরা নোংরা বাজে মন্তব্য করছে তার নামে, তারাও সমপরিমাণ দোষী, আমি এটা মনে করি। কারণ তাদের এই সব ছোট ছোট কথা, আসলে একটা কথায় তো আর তার ভেতরে সবকিছু তছনছ হয়ে যায় নাই। একটা একটা কথা, প্রত্যেকটা কথা জমায়ে একসাথে তার ভেতরটা একেবারে ছারখার হয়ে গেছে। এরপরে সেই রকম একটা স্টেপ নিছে। তো আসলে এই যতগুলো মানুষ তাকে খারাপ কথা বলছে, প্রত্যেকটা মানুষই দোষী আমার মতে। ভাই আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তো চাই জনসম্মুখে ফাঁসি হোক। আমি চাই জনসম্মুখে ফাঁসি হোক। অনেক কিছু আছে, মনে করেন আমরা চাই হয় না, ঠিক আছে, যদি জনসম্মুখে ফাঁসি নাও পসিবল হয়, আমরা চাই তার যে ফাঁসিটা হবে সেই ফাঁসিটা লাইভে দেখানো হোক, আমরা দেখতে চাই। কারণ এরকম একটা দুইটা যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাকিরা শুধরে যাবে। বাকিরা এই সাহসটা পায় কোথা থেকে বলেন? এই যে আসিয়ার হত্যার মামলাটা সেটা চলছে, আমরা কিন্তু চাইছিলাম যে খুব সুন একটা দৃষ্টান্তমূলক বিচার যাতে হয়, কিন্তু সেরকম কিছু হয়নি। তো বাকিরা সেই সাহসটা পাচ্ছে। কিন্তু একটা মানুষ যখন জেনে যাবে যে এই দোষটা, এই অন্যায়টা যদি আমি করি আমারও এরকম নির্মম পরিণয় হবে, তাহলে সে কি করবে? আর করবে না। কিন্তু আমরা এরকম দৃষ্টান্তমূলক কিছু চাই যেটাতে মানুষ শিক্ষা নেবে, মানুষ ভয় পাবে, আতঙ্কে থাকবে যে এই অন্যায়টা যদি আমি করি আমার পরিণাম খুব খারাপ হবে। এরকম কিছু আমরা চাই, মানে একেবারে জনসম্মুখে আমরা চাই ফাঁসি হোক। আমরা প্রথমেই তো আমাদের রাষ্ট্রের কি একটা দায়িত্ব ছিল আমাদের সবাইকে সেই সিকিউরিটিটা দেওয়া। আমি তো প্রথমেই বলবো রাষ্ট্র সেটাতে ব্যর্থ, অবশ্যই আমি সেই কথা বলবো। কারণ আমাদের সবার সিকিউরিটি, সেফটি, এটা কে নিশ্চয় দিবে? এই জিনিসটা নিশ্চয়তা কে দিবে? একটা রাষ্ট্র দিবে। এখন সেটা যদি সে দিতে না পারে, এখন কিভাবে কি হয়েছে আমি এত এক্সপ্লেনেশন চাই না, আমি বুঝি তারা ব্যর্থ, তারা তাদের দায়িত্বে ব্যর্থ। আমার নাম সাবরিনা আফরোজ সেবন্তী, আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একজন নির্বাহী সদস্য। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।